শুনো ক্লাসগুলো রেগুলারলি কইরো, কারণ এমনি ক্লাস নিতে পারি না, দেখো না সপ্তাহে হাইয়েস্ট 2টা ক্লাস হয়, তাও মাঝে মাঝে দিতে হয় না। রেগুলার ক্লাস কইরো আর রেকর্ডিং গুলা করে ফেলো, জমায় কি লাভ। আর মুত্তাকি আসে নাই, মাহিবুর আসে নাই, মুয়াজ আসে নাই। আসো শুরু করে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা, তুমি এখন খালি লেট করো কেন? ভাই প্র্যাকটিক্যাল করতেছিলাম। প্র্যাকটিক্যাল করতেছিলা? হ্যাঁ, কালকে জমা। ওকে আচ্ছা আমরা শুরু করি। ভাই রেকর্ড করতেছে কে? রেকর্ড রাহুল করে মনে হয়। রাহুল করতেছো? আচ্ছা ভাই, তাহলে আমি পরে রেকর্ড করে নি। পরে করবা ক্লাস? হ্যাঁ, আমার অনেক প্র্যাকটিক্যাল বাকি আছে। ওকে ডান। ওকে ভাই, আসসালামু আলাইকুম। দেখো শুরু করে দিই। আচ্ছা এই রেসপন্স করো, ম্যাথ করবো যেহেতু, কালকের জিনিস পড়াবো সেহেতু রেসপন্স করো, তাহলে বুঝবো। আজকে মনে হয় লেকচার 24, পুরানো ব্যাচের লেকচার 24, নতুন ব্যাচের লেকচার 2। আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে ম্যাথ করা যখন শুরু করছিলাম তখন ফর্মুলাগুলো একটু মনে করে দেই। ফর্মুলাগুলো কি ছিল? একদম বেসিক ফর্মুলা ছিল, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ভাইয়া জেড কিউ। যে জায়গায় ডাব্লিউ কি ছিল? ডাব্লিউ ছিল হচ্ছে, বলো ডাব্লিউ কি ছিল? ডাব্লিউ ছিল হচ্ছে দ্রবীভূত অথবা জমাকৃত, এই শোনা যায়, জি ভাই শোনা যায়। পদার্থের পরিমাণ। এটা লাস্ট ক্লাসে পড়ছি আমরা। দেন আমরা জেড এর মান কি দেখছিলাম? জেড এর মান দেখছিলাম যে জেড ছিল হচ্ছে একটা ধ্রুবক। জেড ছিল একটা ধ্রুবক, যে ধ্রুবকটা কি ছিল? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা লাস্ট ক্লাসে এটা দেখছি, এটা ছিল তড়িৎ রাসায়নিক এই মুত্তাকি কত বছর পর ক্লাসে আসছে। এই মুত্তাকি তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভাই আমার আর একটা অঙ্ক পরীক্ষা বাকি, কি? কালকে বাদে করছি। আর একটা অঙ্ক পরীক্ষা বাকি, তাই আজকে ক্লাসে করতে পারবো না। আচ্ছা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ওকে। আচ্ছা আর কিউ কি ছিল? কিউ ছিল হচ্ছে তোমার চার্জ, যে চার্জটা তুমি প্রবাহিত করবে, হয়তো 2 কুলম্ব প্রবাহিত করতে পারবা, হয়তো 4 কুলম্ব প্রবাহিত করতে পারবা। এরপরে আমরা এখান থেকে অনেক সূত্র ডেরাইভ করে একটা ফর্মুলা পাইছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ, যেগুলা ই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এফ হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডের মান ছিল 96500 কুলম্ব। এম এর মান ছিল আণবিক ভর, আই ছিল হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের মান, টি হচ্ছে সময়, ডাব্লিউ হচ্ছে গিয়ে তোমার দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণ। দেন আরেকটা ফর্মুলা পড়ছিলাম, কিউ ইজ ইকুয়ালস টু এন ই এফ, যে জায়গায় এন হচ্ছে গিয়ে মোল সংখ্যা। আমি কিন্তু লাস্ট ক্লাসের জিনিসটাই রিপিট করতেছি। ই হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এফ এর মান হচ্ছে 96500 কুলম্ব, আর কিউ হচ্ছে গিয়ে তোমার চার্জের মান। দেন এন এর অনেকগুলো সূত্র পড়ছিলাম ভাইয়া। এন এর সূত্র আমরা অনেক যখন দেখছিলাম এন এর নরমালি 6টা ফর্মুলা থাকে। ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইজ ইকুয়ালস টু ভি বাই 22.4, যেটা এসটিপি তে, এন ডিভাইডেড বাই এন এ, তারপর আরো আছে হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি, তারপর আরেকটা আছে আইটি ডিভাইডেড বাই ইএফ। আমরা মূলত বলছি যে এই চ্যাপ্টারে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। মনে আছে আমরা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা আজকে আমরা শুধু ম্যাথই করব। আমরা টাইপ 3 ম্যাথে চলে যাই। টাইপ 1 আর টাইপ 2 মান বসানো টাইপের ম্যাথ আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলছি। আসলে টাইপ 3 এর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। কারণ এই টাইপ 3 কি রে বারবার কি আসে? এটা কে? ব্লাড লাইন আরি কে? মুয়াজ হ্যাঁ না। মানে মুয়াজ। ও আচ্ছা মুয়াজ। এই মুয়াজ লেট কেন? দেখো আমরা জাস্ট ফর্মুলা নিয়ে আলোচনা করছি। আমরা টাইপ 3টা ইম্পর্টেন্ট কেন বলতেছি? কারণ টাইপ 3 থেকে বুয়েটে এই চ্যাপ্টার থেকে যদি 10টা প্রশ্ন আসে, টাইপ 3 থেকেই আসছে 3-4 বার। তো টাইপ 3টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটা ম্যাথ করাই দিব, দেন হচ্ছে এই টাইপের ম্যাথ করতে দিব। আচ্ছা সবাই লেখো, এসটিপি তে অ্যাসিড মিশ্রিত, এসটিপি তে অ্যাসিড মিশ্রিত পানির
মধ্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 ঘন্টা ধরে চালনা করা হলে কত লিটার H2 গ্যাস তৈরি হবে? আচ্ছা, আমি একটা ম্যাথ করাই দিব, সুন্দর করে আমি করাই দিই। বলছে এসটিপি তে, সবাই কোশ্চেনটা তুলো। বলছে এসটিপি তে এসিড মিশ্রিত পানির মধ্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 ঘন্টা ধরে চালনা করা হলে কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এই জায়গায় একটা গার্বেজ কথাবার্তা আছে, বলতো কোন অংশটা গার্বেজ কথাবার্তা ভাইয়া? বের করতে হবে কি? অ্যাসিড মিশ্রিত হ্যাঁ, দেখো বের করতে হবে কত লিটার H2 গ্যাস আলটি তৈরি হবে। তোমার এই জিনিসটার কিন্তু কোনো কাজই নাই, অ্যাসিড মিশ্রিত পানি, এটা খুবই গার্বেজ কথাবার্তা। তার মানে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে লিটার, কত লিটার। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি না, N ইজ ইকুয়ালস টু IT বাই EF। তাহলে N ইজ ইকুয়ালস টু যদি IT বাই EF থেকে N এর মানটা বের করে ফেলতে পারি, তাহলে কি আমি বলতে পারবো না যে 1 মোল এসটিপি তে আয়তন হচ্ছে 22.4, তাহলে যতটুকু আসছে ওইটার আয়তন কত? বুঝছো আমি কি বলতে চাইছি? তার মানে বলছে এসটিপি তে, এসটিপি মানে আসলে স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড টেম্পারেচার, এর মধ্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, আমি একে মানগুলা লিখি। 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে। সময় টি এর মান দেওয়া আছে 10 আওয়ার। 10 আওয়ার মানে হচ্ছে ভাইয়া 10 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড, কারণ এটা সেকেন্ডে নিতে হবে, কোনো প্রবলেম নাই। কত লিটার H2 চালনা হবে আমরা হচ্ছে হলো গিয়ে, তার মানে এটায় যাওয়ার আগে আমি একটা জিনিস জানি। আগে বলো H2 গ্যাস, তার মানে দিন শেষে বাইর হবে কি H2 গ্যাস। তাহলে বলো তো H2 গ্যাস পাওয়ার জন্য H প্লাস এর কি একটা ইলেকট্রন নিয়ে H পরিণত হবে, নাকি 2H প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে H2 তে পরিণত হবে? দুইটা ইলেকট্রন নিয়ে। বুঝছো? তাহলে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত? 2 না ভাইয়া? আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা আমাদের অ্যাকচুয়ালি এই যে কি তৈরি হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের ই এর মানটা লাগে, অর্থাৎ আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যার মানটা লাগে। আর এফ এর মান আমরা ছোটবেলা থেকে জানি, এফ এর মান হচ্ছে 96500 কুলম। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম নাই। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি n ইজ ইকুয়ালস টু অনেকগুলা ফর্মুলা, বাট এই জায়গায় i আছে, t আছে, e আছে, f আছে, তার মানে আমাদের লাস্টের ফর্মুলাটা বসবে। আমরা জানি it বাই ef, n ইজ ইকুয়ালস টু it বাই ef। i এর মান কত? i এর মান হচ্ছে 10। t এর মান কত? t এর মান হচ্ছে 10 ইন্টু 60 ইন্টু 60। e এর মান কত? e এর মান হচ্ছে 2। f এর মান কত? f এর মান হচ্ছে 96500 কুলম। পুরাটা আসবে মোল। ক্যালকুলেশন করে বলো তো কত মোল আসে? হাতে ক্যালকুলেটর থাকতে চাই। 1.86 মোল। এখন আমারে বলো 1.86 মোল যদি আসে, তাহলে আমরা কি জানি? এসটিপি তে 1 মোল H2 এর আয়তন কত? এসটিপি তে 1 মোল H2 এর আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমাদের আসছে 1.86 মোল। H2 এর আয়তন কত? 22.4 ইন্টু 1.86, তাহলে এটা আসে লিটার। এটার মান কত আসছে জানাই আমাকে। তো 41.782। 41.78 লিটার। এটা বুঝতে কারো কোনো ঝামেলা আছে? কারণ একটা ম্যাথ দিয়ে 50টা টাইপের ম্যাথ করানো যায়। কারো কোনো বুঝতে ঝামেলা থাকলে বলো, একদম ক্লিয়ার করে দিই। ভাইয়া বুঝতে ঝামেলা আছে? কি করছি? ভাইয়া একটু রিভিউ করবেন 1 মিনিটের জন্য? বলছে এসটিপি তে এসিড মিশ্রিত পানির মধ্যে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে। চিত্র আঁকার দরকার নেই সব ম্যাথে।
10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে, তার মানে বিদ্যুৎ চালনা আই এর মান 10 অ্যাম্পিয়ার, সময় টি হচ্ছে 10 ঘন্টা ধরে চালনা করলে কত লিটার H2 গ্যাস তৈরি হবে, কত লিটার চাইছে এসটিপি তে। তা আমি জানি আমি মোল সংখ্যা বের করতে পারবো, কারণ H2 গ্যাস উৎপন্ন হয়েছে, তার মানে কি H প্লাস একটা ইলেকট্রন নিয়ে H হয়, তাহলে 2H প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে 2H প্লাস হয়, তাহলে আলটিমেটলি কি হবে, ই এর মান 2 আর এফ এর মান 96500 কুলম, তাহলে আলটিমেটলি এন ইজ ইকুয়ালস টু কি আইটি বাই ইএফ, যে জায়গায় সবগুলো মান বসাইছি, মান আসছে 1.86 মোল। এখন এসটিবি তে 1 মোল H2 এর আয়তন কত, 22.4, তাহলে আমার অ্যানসারে আসছে 1.86 মোল, তাহলে এটার আয়তন জানতে চাইছে। বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার একটা ম্যাথ দেই, সবাই করবা, এটা বুয়েটে 2বার আসছে, সেম ম্যাথ, মান সহ 2বার রিপিট আসছে। তোমরা ঠান্ডা মাথায় কইরা শুনো, অনেকে হয়তো তাড়াতাড়ি অ্যানসার দিবা, বাট তারপরও খাতায় যাতে সুন্দর করে থাকে, যাতে রিভিশন শুনতে দেওয়ার পারিনি, সময় আরেক হ্যাঁ উপরে উঠাও। তুলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বুয়েট 3-4 সেশনে একবার আসছে, বুয়েট 9-10 সেশনে একবার আসছে। ক্যালকুলেটর নিয়ে আগে আমার অ্যান্সার বলতে পারো চাইলে, বাট কোশ্চেন যাতে খাতায় সুন্দর করে থাকে আর যাতে নোটটা থাকে। আরেকটা কোশ্চেন দেই, এটাও বুয়েটে আসা কোশ্চেন, এটা সেশনটা মনে নাই আমার। ভাই এটা একটু তুলে নেই। হ্যাঁ অবশ্যই, আমি 2 মিনিট টাইম দিব, ইয়া সলভ করার জন্য সবাইকে 5 মিনিট টাইম দিব, আমি একটু একটা জায়গায় যাবো। 0.268 কত? 0.27 0.268 ভাইয়া। পয়েন্ট 268 2.268 সবার মিলছে, আরেকজন মিলছে? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ মিলছে। এটাই আছে, গুড। কিন্তু আন্দাগুন মানে খালি ক্যালকুলেটরে কইরা দিও না, বুয়েট এটা বাইনারি মার্কিং করবে, অর্থাৎ তুমি ধরো এটা জাস্ট ক্যালকুলেশন করে আসলে মার্কস দিবে না, এটার মধ্যে তোমার আমি যেমন করছি এরকম 2-3 লাইন দেখাইতে হবে, কারণ এগুলো ইজি ম্যাথ, তো যেগুলো ইজি হয় ওগুলাতে বাইনারি মার্কিং করে। ভাই অ্যান্সার কত বলছে? ভাই অ্যান্সার কত বলছে? এই অ্যানসার কত আসছে? 0.268 মিলছে অর্ক? জি ভাই। গুড। দেখো সেম ম্যাথ থেকে 3 বছর কোশ্চেন আসছে, একদম সেম জিনিস। আচ্ছা তোমরা সবাই 1 মিনিট একটু কোশ্চেনটা সুন্দর করে করতে থাকো, আমি 2 মিনিটের একটা ব্রেক থাকবে, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। এই 2টা ম্যাথই করো।
এক নম্বর কত? 0.268 হ্যাঁ অ্যান্সার কত আসছে? এক কত? কোনটা? এক 0.268 আসে। হ্যাঁ তুই কি 5.74 মিনিট? হ্যাঁ এই মান আসছে? হ্যালো, একটা আসে 0.268 আর একটা আসে 5.74 মিনিট। 5.74 মিনিট তো হওয়ার কথা না। ভাই ওটাই 5 মিনিট 44 সেকেন্ড এটাই হ্যাঁ, আসে। ওটাই আসে। মিনিটে নিচে 344 সেকেন্ড। 344 সেকেন্ড আসে? কত কত বসাইছো? আমার এই জায়গায় 34 মিনিট কেন? এই সেকেন্ডটা কত কত বসাইছো? সেকেন্ডটা কিভাবে করছি আসলে দেখি তো, সেকেন্ডটা করি। 344 সেকেন্ড আসে তো। সেকেন্ডটা তাহলে করে দেন। আচ্ছা সেকেন্ড আমি করে দিই, আসো দেখো। ফার্স্টটা ঠিক আছে সবার, সেকেন্ডটা করে দিই। সেকেন্ডটাও বুয়েটে আসে না। দেখো আলটিমেটলি কি বলছে, H2SO লঘু দ্রবণের মধ্যে, তার মানে এই জায়গায় আমার আই এর মান দেওয়া আছে কতক্ষণ, তার মানে আমার টি হচ্ছে আস্কিং। ম্যাথ যখন সলভ করবে এমনি করবা। টি হচ্ছে আস্কিং। আদর্শ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ বলতে আসলে চাপের মান বলছে অ্যাকচুয়ালি 1 এটিএম, সরি হ্যাঁ, আদর্শ চাপ হচ্ছে 1 এটিএম, আর তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস। 600 ml মানে হচ্ছে 0.6 লিটার। ওটা 100 ml ভাই এটা তো 100 ml দিয়ে করছে। ও আচ্ছা 100 দিয়ে করছো তোমরা, তাহলে মিলছে তোমাদেরটা। ভাই এটাতে এটা আমি কোনোভাবেই ছয় 600 লাগে ml না। দিছি, 600। আচ্ছা ঠিক আছে, 100 দিয়ে করলে সবাই মিলছে, তাহলে তোমাদেরটা ঠিক আছে, তাহলে এটাও কারেক্ট। তাহলে আর করলাম না এটা। আচ্ছা এটা আমি বলে দিই, যারা যারা ইয়া করছো তাদের জন্য বলে দিই। দেখো আমরা কি জানি, n ইজ ইকুয়ালস টু IT বাই EF না ভাইয়া? এবং বাম পাশের কনভারসেশনে আমাদের মধ্যে P আছে, V আছে, তারপরে T আছে, তাহলে আমরা লিখতে পারি না n ইজ ইকুয়ালস টু PV বাই RT? এটাও লিখতে পারি না? তাহলে কম্বিনেশন অফ ফর্মুলায় কি লেখা যায়? PV বাই RT ইজ ইকুয়ালস টু IT ডিভাইডেড বাই EF। এটা লেখা যায় না? বুয়েটে আসলে এমনি করবা। দেন এটার মধ্যে দেখো পি এর মান দেওয়া আছে, পি এর মান হচ্ছে 1 এটিএম, ভি এর মান দেওয়া আছে তোমাদের কথা অনুযায়ী 0.1 লিটার। আর এর মান কত বসাইছো? আর এর মান কত বসাইছো? ভাই এটা তো ডিরেক্টলি 22.4 দিয়ে ভাগ করে দিলে দেখে যাবে। হ্যাঁ ওইভাবেও হবে, বাট এমনি করলে আর এর মান কত বসাইছো? 0.0821। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 273 কেলভিন। এটা একই টাইম তুমি যেটা বলছো অমনও মিলবে। ভি এর মান হচ্ছে 0.1 লিটার। টি এর মান আমার আস্কিং, আমি জানি না। আই এর মান দিয়ে দিছে, আই এর মান দিয়ে দিছে 2.5 অ্যাম্পিয়ার। ই এর মান সেম জিনিস 2H প্লাস
দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 তে পরিণত হবে, তাহলে এটা হচ্ছে 2 আর F এর মান কত 96500 কুলম্ব। এখানে মান বসালে ম্যাথ শেষ, একদম ইজি ম্যাথ। আগাই আসো আগাই। এবার একটা ম্যাথ দিব, এই ম্যাথটা দেখি করো। এই ম্যাথটাও বুয়েটে আসার ম্যাথ। আমাদের মূলত এখান থেকে ম্যাথ ভাইয়া আসে। এই যে লাস্ট 2 নাম্বারের অ্যানসারটা কত আসছে? 2 নম্বরের অ্যানসার ভাইয়া। অ্যান্সার ওই যে ওরা বললো কত, হ্যাঁ, কি কত বললা সবাই? 5 minute 44 second. 5.44 মিনিট। আচ্ছা 5 মিনিট 44 সেকেন্ড। এই যে এটা আসছে, দেখো আমি করি নাই, সবাই করছে, এটা আসছে। ক্লিয়ার? ও হ্যাঁ ভাই ক্লিয়ার। ওকে ডান। আচ্ছা আরেকটা ম্যাথ দিই, ঠান্ডা মাথায় করবা, এই ম্যাথটা ঠান্ডা মাথায় করবা। এটা আমাদের টাইপ কত গেল? টাইপ 3 গেল। টাইপ 3 বুয়েটের অনেক ফেভারিট একটা টাইপ, এটা একদম ভালো করে বেসিকটা ক্লিয়ার রাখবা। এবার আমরা চলে যাই টাইপ 4 এ। দেখি আমি যে ম্যাথগুলো করাই দিচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করবা, আর বাকিগুলো সব মান বসানোর ম্যাথ। এই পার্ট থেকে ম্যাথ ইজি জিনিসই আসে, কি এটা গাঢ় কেন? আচ্ছা আগাই। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু তুলো সবাই। কোশ্চেনটা তুলে এটা আমি করে দিব। সবাই একটু তুলো, এটা আমি করে দিব। ভাই গোল্ডের ভর কত? গোল্ডের ভর হ্যাঁ 197 মনে হয়, নাকি 107? ইউ কত? ইউ খেয়াল নাই তো আমার। এই যে 197, ইউ 107, 107.8, 107.8 মনে আসছে। ইউ হচ্ছে 107.8।
আচ্ছা আমাকে এটা সলভ করা লাগবে না, আমাকে একটু এজি 107 না ভাই, উল্টা হইছে। উল্টা বলছি? 97 হবে। তাহলে এই হচ্ছে 197, তাই না? আচ্ছা এই আমাকে একটা আইডিয়াটা বলো তো, কার মাথায় কি আইডিয়া আসছে? সলভ করা লাগবে না, আমি করে দিব, সমস্যা নেই। মানে অ্যাকচুয়ালি কি করতে হবে, এই জায়গায় একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করব আমরা। আমাকে একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করো, একজন বলো এই এই এটা কি আসলে, বলো। এই দুই কেসে কি আইটি সেম এটা ধরে? একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করি, দেখো এই জায়গায় একটা জিনিস বুঝো, তড়িৎ ব্যয় হওয়া মানে আই না আসলে। মানে এই ছোট্ট কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে যে আসলে আমরা আই কোনটা বলি, আই বলি তড়িৎ প্রবাহিত হওয়া, অর্থাৎ ওর মধ্যে যে কারেন্টটা সেটা। আর তুমি কোনো কিছুরে মুক্ত করতে, কোনো কিছুরে দ্রবীভূত করতে যে তড়িৎ ব্যয় করো, ওই তড়িৎ ব্যয় জিনিসটা আসলে কি বলো তো আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টে কিসের মান? এটা চার্জের মান না? বুঝছো আমি কি বলতে চাচ্ছি? একটা ছোট্ট কনসেপচুয়াল জিনিস ক্লিয়ার করো, এই জিনিসটা দিছেই ও কনসেপ্টটা ধরার জন্য। কনসেপ্ট হচ্ছে তড়িৎ প্রবাহ, এই জিনিসটা দ্বারা বোঝা হচ্ছে আই, যে জিনিসটা তুমি অ্যাম্পিয়ার দ্বারা রিপ্রেজেন্ট করো, ঠিক আছে? আর তুমি যদি বলো, সবাই একটু মনোযোগ দাও, তুমি যদি বলো যে তোমার এই জায়গায় কিছু একটা আছে, তুমি এরকম একটা জিনিস আছে, তুমি কিছু একটা করে এইটারে ভাঙবা, অর্থাৎ এটারে তুমি ভেঙে মুক্ত করবা, ভাঙবা বা মুক্ত করবা, এইখানে যে তড়িৎ ব্যয়ের কথাটা বলা হয়, অর্থাৎ তড়িৎ ব্যয় এইটা দ্বারা আসলে বোঝায় চার্জ, অর্থাৎ কতটুকু চার্জ তোমার প্রবাহ করার প্রয়োজন হচ্ছে। এখানে হচ্ছে চার্জ কতটুকু প্রবাহ করার প্রয়োজন হচ্ছে। বুঝছো কনসেপ্ট ভাইয়া? তার মানে দুই ক্ষেত্রের কি সেম ভাইয়া? দুই ক্ষেত্রের কি সেম? কিছু অ্যান্সার দেন না, চার্জ সেম। তাহলে আসো এবার কোশ্চেনটা পড়ি, কনসেপ্ট বুঝছো? যদি বলতো তড়িৎ প্রবাহিত তড়িতের মানের সমান, তাহলে তুমি বলতে পারতা আই এর মানের সমান। এইটার অ্যান্সার কিছু না করে বলা যায় অ্যান্সার কত বলো তো? করেই 3 আসছে। 3 তো আসবে, মানে করেও 3 আসবে, না করেও 3 আসবে। গুড, করলে তো 3, না করলেও তো 3 আসবে। বলছে গোল্ডের জারণ মান কত? গোল্ডের জারণ মান তো +3, এটা তো আমরা জানি। আচ্ছা আসো আমরা ম্যাথটা সলভ করি এবার। বলছে একটি ভাই বলো। থিওরিটা আবার রিপিট করতে পারবে? বলছি যে কনসেপ্টটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বললে আমরা আয়ের মান বলতাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, বাট এক্ষেত্রে ওরা বলছে একটি গোল্ড লবণকে গোল্ড মুক্ত করতে, অর্থাৎ ওই যে দ্রবীভূত করবে, মুক্ত মানে দ্রবীভূত করবে, মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ ব্যয় হয়। তো মনে রাখবা যে কোনো কিছু ভাঙা বা কোনো কিছু গড়তে যে তড়িৎ ব্যয় হয়, এই কথাটা আসলে বুঝায় যে কতটুকু চার্জ প্রবাহ করার প্রয়োজন আছে। এটা মানে এটা না যে আই এর মান, এটা মানে কিউ এর মান। আচ্ছা এবার তাকাই আসো, বলছে একটি গোল্ড লবণের গোল্ড মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ ব্যয় হয়, অর্থাৎ ধরো এই জায়গার কিউ এর মান, ওই একই পরিমাণ তড়িৎ দ্বারা, অর্থাৎ ওই একই পরিমাণ কিউ দ্বারা, এই ক্ষেত্রে কিউ দ্বারা কপার সালফেটের কপার অ্যানোড হিসেবে ব্যবহার করে। অ্যানোড হিসেবে ব্যবহার করা মানে তোমার ও ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করে 1.6, তার মানে ডাব্লু দিয়ে দিছে 1.26 গ্রাম কপার দ্রবীভূত হয়। গোল্ডের জারণ মান কত? তার মানে এই অংশের মান আমার বের করতে হবে, এই অংশের মানের জন্য আমার এখান থেকে আগে কিউটা লাগবে। সবাই আমার কথাবার্তা বুঝছো? না বুঝলে বলো, এই ম্যাথটা ভালো করে বুঝতে হবে, এই টাইপের কনসেপ্ট আসলে পারতে হবে। আসো তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আমাদের বলছে একই পরিমাণ তড়িৎ দ্বারা কপার সালফেট, কপারের ইয়ের মান কত? দ্বিতীয় ক্ষেত্রের কথাবার্তা বলতেছি, কপারের ইয়ের মান কত? 2 না, 2টা ইলেকট্রন গ্রহণ করে বা 2টা ইলেকট্রন ত্যাগ করে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, একই কথা। এগুলা তো ম্যাটার করে না, আমার ম্যাটার করতেছে ই এর মানটা 2। আচ্ছা আর কি দেওয়া দিছে? ডাব্লিউ দিয়ে দিছে। ডাব্লিউ কত দিয়ে দিছে? ডাব্লিউ দিয়ে দিছে হচ্ছে 1.26। আর কপার বলার সাথে সাথে আমরা এম এর মান জানি না ভাইয়া, এম এর মান কত? এম এর মান 63.5। আমরা কিন্তু পরবর্তী কেসটা নিয়ে আলোচনা করতেছি, কারণ গোল্ডের কেসটা আমার পরবর্তীতে বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি ভাইয়া? ফর্মুলা জানি হচ্ছে W =
জেড কিউ, যে জায়গা থেকে কিউ বের করতে হবে, কিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই জেড। তাহলে ডাব্লিউর মান দিয়ে দিছে, জেড এর জায়গায় আমরা বসাবো এম বাই ইএফ, অনেকবার পড়ছি। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম বাই ইএফ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইএফ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউর মান কত দিয়ে দিছে 1.26 গ্রাম। ই এর মান দিয়ে দিছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা 2, এফ এর মান মুখস্থ জানি Hey guys, what's up? 96500 Recently, I developed Bamboo to modernize Jane. 63.5। তোমরা Hey আমাকে guys, এটার অ্যানসার what's বলো। up? অ্যানসার বলো। 3829.606 3 829 3829 হ্যাঁ 29 .606 হ্যাঁ কুলম্ব। ওকে আচ্ছা গেল। এবার আমি এটা আমার কপারের কেস গেল, এবার আমার গোল্ডের কেসে যাওয়া লাগবে। গোল্ডের ক্ষেত্রে ডাব্লুর মান দিয়ে দিছে আর আমরা কিউ বের করছি একটু আগে, তাইলে আর গোল্ডের ইয়া তো হচ্ছে এইউ, তাইলে এবার গোল্ডের ক্ষেত্রে অর্থাৎ এইউ এর ক্ষেত্রে আমার বের করতে হবে হচ্ছে জারণ মান কত, তার মানে আমার ই হচ্ছে আননোন, ই বাদে বাকি সবকিছু দেখবা দেওয়া আছে। ডাব্লুর মান হচ্ছে দিয়ে দিছে ওরা, ডাব্লুর মান দিয়ে দিছে 2.6267 গ্রাম। আর কি আছে ভাইয়া, এম এর মান কত, এম এর মান হচ্ছে 197 না, ইউ কি 197, এফ কত, এফ হচ্ছে 96500 কুলম। আর কি দেওয়া আছে, আর তো কিছু দেওয়া নাই। হ্যাঁ কিউ বের করছি মাত্র, কিউ বের করছি হচ্ছে 3829 কুলম। এবার সেম ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড কিউ, যে জায়গায় আমরা এবার ইয়া বের করব, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড মানে এম বাই ইএফ কিউ। এবার ই বের করব অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু এম কিউ ডিভাইডেড বাই এফ ডাব্লিউ, যে জায়গায় এম এর মান কত, এম এর মান হচ্ছে তোমার 197, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3829, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে তোমার 96500, ডাব্লিউর মান কত, ডাব্লিউর মান দিয়ে দিছে ওরা 2.6267। পুরাটা করলে দেখবা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 3 আসে। অতএব গোল্ডের জারণ মান প্লাস 3। ভাই এটা সবার কাছে ক্লিয়ার, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, ক্লাসে সবাই বুঝছো এটা। আমি এই প্রথমে যে ভাঙা তড়িৎ ব্যয়ের ওই জায়গাটা একটু, কোনটা আমাকে বলো। ওই যে তড়িৎ ব্যয় ভাঙা না কি জানি শুনো বলছিলেন। আমি তোমাকে আরেকবার কনসেপ্টটা বলি। ধরো আমাকে বলছে যে কোথাও প্রবাহিত তড়িতের মান হচ্ছে সেম, তাহলে আমাদের আই সেম থাকে। কিন্তু এই জায়গায় ল্যাঙ্গুয়েজটা দেখো, এটা একদম একটা আশা প্রশ্ন। ল্যাঙ্গুয়েজটা বলছে কোন একটা গোল্ড লবণের মধ্যে 2.6267 গোল্ড মুক্ত করতে, তার মানে গোল্ড মুক্ত করা মানে কি, তোমার ওই জিনিসটা ভাঙবে। আর যদি বলতো গোল্ড মুক্ত করতে মানে ভাঙা, আর যদি বলে গোল্ড অ্যাড হচ্ছে তার মানে কোন একটা জায়গায় গড়া। ভাঙা মানে জারণ হচ্ছে, আর গড়া মানে প্লাস হয়ে এটা বিজারণ হয়ে যাচ্ছে। একটু পর্যন্ত বুঝছো? আচ্ছা, যে পরিমাণ তড়িৎ ব্যয় করতে হয়, তুমি আমাকে বলো তো যে তোমার কাছে যে এই জিনিসটা ছিল, আমি যে ফার্স্টের ক্লাস থেকে পড়াচ্ছি, যে এরকম একটা বড় পাত্র আঁকতাছি, পাত্র এঁকে আমি যে তোমার এরকম একটা জিনিস দিচ্ছি, এরকম জিতছি, এই যে এই জিনিসটা যাচ্ছে, এইটা কি, এইটা কি কিউ না, যতটুকু কিউ ততটুকু ভাঙা গড়া, এটাই আমাদের ফার্স্ট সূত্র ছিল না, যে কিউ ডাব্লিউ সমানুপাতিক কিউ, এটাই তো ছিল না, মনে আছে? তাহলে এই যে ভাঙতেছে অর্থাৎ মুক্ত করতে যে পরিমাণ, বাংলা কথাটা লক্ষ্য করো, মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ ব্যয় হয়, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে কতটুকু চার্জ তোমার এখানে লাগতেছে। ওরা এইভাবেও বলতে পারতো যে মুক্ত করতে যে পরিমাণ চার্জ প্রয়োজন ওই একই পরিমাণ চার্জ দ্বারা, এটার বিনিময়ে ওরা লিখছে যে মুক্ত করতে যে পরিমাণ তড়িৎ ব্যয় হয় ওই একই পরিমাণ তড়িৎ দ্বারা, তার মানে আসলে কিউটা সেম হয়ে যাবে। বুঝছো? আর যদি বলতো প্রবাহিত তড়িতের মান 7 অ্যাম্পিয়ার, তাহলে আমরা আই এর মানটা ধরতাম।
মানে ভাই এখানে প্রবাহ ওয়ার্ডটা ইউজ করেন বলে আসলে কাইন্ড অফ আমরা হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তোমার যদি কখনো বলে যে তড়িৎ দ্বারা এটা ভাঙছো, তার মানে আসলে ওরা বুঝাচ্ছে ওই কি পরিমাণ চার্জ তুমি প্রবাহিত করতেছো, কারণ ওই চার্জ দ্বারাই আসলে ভাঙা গড়ার কাজটা হয়। বুঝছো? Q equal to the IT. হ্যাঁ Q equal to the IT. হ্যাঁ, একই। তুমি দেখো ওইভাবে গেলে কিন্তু একই আসবে, টি এর মান সেম, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু আইটি। তাহলে তুমি এই জায়গায় কিউ সমান সমান আই ধরেও সেম ভাবে করতে পারতা, কিন্তু ওইটা আসলে রং কনসেপ্ট। আমি তো কনসেপ্টের দিকে ফোকাস করতেছি। বুঝছো? মানে তুমি যেটা লজিক দিচ্ছ ঠিক আছে, যে কিউ ইজ ইকুয়ালস টু আইটি, তাহলে একই সময় যেহেতু প্রবাহিত করতেছি, তাহলে তো কিউ আর আই এর মান সেম হয় দুজনের ক্ষেত্রে, টি তো সেম, তাহলে তো বাট আসলে কনসেপ্ট বলে যে কখনো তুমি যদি প্রবাহিত তড়িৎ বলে, অ্যাকচুয়ালি ওরা বুঝায় কতটুকু চার্জ দিয়ে তুমি ভাঙতেছো বা গড়তেছো। ক্লিয়ার সবার কাছে? এটা বুঝছো? এই টাইপের ম্যাথ আসলে পারবা? এই হ্যাঁ না কিছু বল না। জি ভাই। এই বাকিরা ক্লিয়ার? বাকিরা চুপচাপ কেন? সবাই পার্টিসিপেট করো। এই মুনতাসির, তুমি আজকে কথা বল না কেন? ভাই মাথা ব্যথা করতেছে। কেন খেলতে গেছিলা আমারে থুইয়া? ভাই কিছু করার নাই। ভাই তুমি আজকে যে অন্য টাইপের প্রোগ্রাম ছিল, হ্যাঁ আজকে অন্য টাইপের প্রোগ্রাম ছিল। অন্য পুরো ভাই কলেজ লেভেলের প্রোগ্রাম ভাই, আর বাহানা দিও না তুমি। হাই লেভেল কলেজ। আচ্ছা আমরা আগায় আসো। টাইপ কত হয়েছে? টাইপ 4 শেষ। তোমরা কোশ্চেন ব্যাংক খুললে দেখবা যে এই টাইপের ম্যাথ আছে। আসো আমরা টাইপ 5 এ চলে যাই। আমি টাইপ 5টা বাসায় করতে দিব, এটা বাসায় করবা। আমাকে এটা অ্যানসার তোমরা একটু দিও তো, মানে গ্রুপে দিও। এটা করবা বাসায়, দেখি। টাইপ 5টা করাবো না। টাইপ 4 পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? এই যে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ লাগবে কথাটা বলা মানে অ্যাকচুয়ালি ওরা আই এর মানই জানতে, সেটা বাসায় পারবা না ভাইয়া? দেখো তো সব দেওয়া আছে, খালি একটা ছোট্ট কনসেপ্ট আমাকে ক্লিয়ার করো। I2 তৈরি হওয়ার জন্য ই এর মান কত? I2 তৈরি হওয়ার জন্য ই এর মান কত? 2। 2। ই এর মান কিন্তু 2। এর আরেকটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করে, এই জিনিসটা ক্লিয়ার করে দিই। দেখো 2I মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে I2 হয়। সারা জীবন এই বিক্রিয়া হবে, কোনোদিনও আয়োডিন গ্রহণ করতে পারে না, আয়োডিন সারা জীবন ত্যাগ করে। আচ্ছা আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও, জমা হচ্ছে কে ভাইয়া? জমা হচ্ছে কে? এই অ্যান্সার দাও, জমা হচ্ছে কে? I2 না? Iodine. আয়োডিন। তাহলে তুমি যখন এই জায়গায় যখন মান বের করতে গিয়ে এম এর মানের কথা আসবে, এম এর মান কি আই এর মানটা নিবা নাকি এম এর মান I2 এর মানটা নিবা? I2. এম এর মান I2 এর মান নিবা না আই এর মান নিবা? I2. I2 এর মান। এইটার মান নিতে হবে কিন্তু। কেন? কারণ I2 হচ্ছে আমার জমা হচ্ছে, এইটাই কিন্তু বেসিক এই জায়গায়। আমরা দেখো কপার জমা হওয়ার সময় কপারের মান নিচ্ছিলাম, তারপরে যে কোনো কিছু জমা হওয়ার সময় ওইটার এম নিচ্ছিলাম। এই জায়গায় কিন্তু I2 জমা হচ্ছে, তাই আমার এই জায়গায় কিন্তু I2 নিতে হবে। ওকে ক্লিয়ার? এটা সবাই বুঝছো? এই টাইপের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। কে জমা হচ্ছে এটা দেখতে হবে। যদি এই জায়গায় I2 জমা না হয়ে সামহাও আই রিলেটেড কিছু থাকতো, তাহলে তুমি বসাই দিতা হচ্ছে তোমার আই এর মান, বাট এক্ষেত্রে I2 এর আণবিক ভর নেওয়া লাগবে, অর্থাৎ এক্ষেত্রে তোমার আই এর মানের সাথে আরো 2 গুণ দিতে হবে। ক্লিয়ার ভাইয়া?
হ্যাঁ না কিছু বল ভাই। সব ঘুমায় গেছে। ভাই আরেকবার একটু রিপিট করেন, হ্যাঁ আরেকবার একটু রিপিট করেন। কে অর্ক? জি ভাই। তুমি কই গায়েব হয়ে যাও বারবার বলো তো? ভাই আমার কালকে কলেজে সিএ ভাই ম্যাথের উপর, এটা তো দেখতেছি। আমি বলছি যে এখানে I2 জমা হচ্ছে, I2 যেহেতু I2 জমা হচ্ছে তাই আমার এই জায়গায় I2 এর আণবিক ভরটা নিতে হবে। ই এর মান 2 আর এম এর মানটা বসাইতে হবে I2, বাকি সব দেওয়া আছে, তুমি দেখবে বাকি সব দেওয়া আছে, বাট যখন তুমি মান নিবা তখন I2 এর মানটা নিবা, বুঝছো? হ্যাঁ, I2 কি 254 না? হ্যাঁ I2 254, হ্যাঁ 127 দুগুণে 54। আচ্ছা আমি আরেকটা ম্যাথ দিই, টাইপ 6 টাইপ 5 শেষ, টাইপ 5 এ হচ্ছে এইটাই। আমি দেখো আমি টাইপ ওয়াইজ কি আলাদা করতেছি, আমি টাইপ 5 এ জাস্ট এটা আলাদা করলাম যে কখনো জমা হওয়ার ক্ষেত্রে তোমার যদি কোনো কিছু সিঙ্গেল থেকে ডাবল হয়ে যায় বা ট্রিপল হয়ে যায় তখন ওই মানটা নেওয়া লাগবে। আচ্ছা এবার এটা কোনো টাইপ না, এটা র্যান্ডম একটা ম্যাথ দিচ্ছি, এটা বুয়েট 17-18 প্রশ্ন, এটা আমাকে এখন করে সবাই দেখাবা। দেখো ক্লাসে করলে একটা কম্পিটিশন থাকে আর কি, সবার সাথে সাথে করলে ভুল হলে প্যারা কি, শিখলা, বাট হাতে কলমে কই রই। সেম টাইপের ম্যাথ, সেম জাস্ট কনসেপ্ট সেম। আচ্ছা আমাকে কেউ একটা কোশ্চেনের অ্যান্সার দাও, পুরো আমি জিনিসটা একটু বুঝাই। বলছে এইও তড়িৎদ্বারের মধ্য দিয়ে প্রবাহিত করা হলো। দেখো চিত্র আঁকি, আসলে চিত্র আঁকলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যায়। আমি আজকে ক্লাস করানোর পরে একটু ম্যাথ গুলা নিয়ে বইসো, একদম ইজি ম্যাথ, জাস্ট একবার নিজেরা আরেকবার প্র্যাকটিস করলে এগুলো পানি ভাত ম্যাথ, এর চেয়ে ইজি ম্যাথ এই চ্যাপ্টারের মতো ইজি চ্যাপ্টার আর হয়ই না। এইটা পারতে হবে অর্গানিক তো। 3.1 আছে। হ্যাঁ 3.18। আচ্ছা আমি না মান জানি না, তুমি আমাকে একটা খালি অ্যান্সার দাও, ডাব্লুর মান কত বসাইছো? W না 197। ডাব্লু ডাব্লু, তুমি তো এম বলতাছো। ও আচ্ছা আচ্ছা, W ভাই আছে 1.314। হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের বেসিকটা ক্লিয়ার করি, দেখো ওটা হয়েছে, শুদ্ধটা হয়েছে। দেখো বলছে এইউ তড়িৎদ্বারের মধ্য দিয়ে এইউ Cl4- আয়নের অপরিবর্তনীয় তড়িৎ প্রবাহিত করা হলো। আমাদের এত কিছু জানি না, লাভই নাই, এই ম্যাথের 80% কথা গার্বেজ থাকে, বইটা সব ম্যাথে দেখলা যে গার্বেজ। আমাদের কনসেপ্ট এই জায়গায় আছে, টি এর মান আছে, টি এর মান আছে 10 মিনিট, ওকে, তা টি হচ্ছে 10 মিনিট। দেখো ম্যাথটা সলভ করি কিভাবে, এগুলা বোর্ডে আসবে না, এগুলা আসলে বইটাই আসবে। 10 মিনিট, 10 মিনিট মানে 10 × 60 সেকেন্ড। আচ্ছা ক্যাথোডের ভর এত মানে এতটুকু বৃদ্ধি পেলে, আমার একটা কোশ্চেন অ্যান্সার দাও তো, তুমি যখন এই জায়গায় চালনা করবা তখন এই পাশটাকে আমরা কি বলি, অ্যানোড বলি ভাইয়া, আর এই পাশটাকে আমরা কি বলি, ক্যাথোড বলি ভাইয়া, কোনো প্রবলেম আছে এটায়? না ভাই, তাহলে এইটা কি ভাঙবে না, অ্যানোড কি ভাঙবে না, আর ক্যাথোড কি গড়বে না? এটা নিয়ে কোনো ঝামেলা আছে? তুমি যখন এই জায়গায় চালনা করবা, চার্জটা কিউ পরিমাণ চার্জ চালনা করবা, তখন অ্যানোড ভাঙবে ক্যাথোড গড়বে, এটার মধ্যে কোনো ঝামেলা আছে কারো? এখন যখন ক্যাথোডটা গড়বে আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও, এইটা আস্তে আস্তে বাড়বে না?
আমাদের ডাব্লিউ কি ছিল? আমাদের ডাব্লিউ ছিল দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণ। বলছে এত কাহিনীর পরে ক্যাথোডের ভর এতটুকু বৃদ্ধি পেল, তার মানে কি এতটুকু নতুন করে জমা হয়েছে না? এই মানটাই ডাব্লিউ বা জমাকৃত মানটা না, জমাকৃত। তার মানে এই মানটাই আমাদের অ্যাকচুয়ালি ডাব্লিউর মান না, 1.314 গ্রাম। এটা নিয়ে কারো ঝামেলা আছে? কারো ঝামেলা আছে? আমি কি বলছি? এই যে এই মানটা হচ্ছে যে এইটা 1.314, এইটা যেটাই আমাদের কাঙ্ক্ষিত ডাব্লিউ। চিত্রে দেখো আমি দিয়ে দিছি। আর এইউ এর এর মান কত আমরা একটু আগে দেখে আসছি যে এইউ কি করে, এইউ 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করে এবং 3টা ইলেকট্রন গ্রহণ করে এইউ তে পরিণত হয়। তার মানে ই এর মান হচ্ছে এখানে 3। দেখো বাকি সব দেওয়া আছে। বলছে আই এর মান কত? আমরা একদম ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে W = MIT ডিভাইডেড বাই EF। যে জায়গায় আমার এবার বাইর করতে হবে হচ্ছে হলো গিয়ে আই এর মান, তাহলে I = WEF ডিভাইডেড বাই MT। তাহলে W এর মান কত? W এর মান হচ্ছে 1.314, যেটা আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে এইটাই কিন্তু জমাকৃত মান। আচ্ছা, ই এর মান কত? ই এর মান হচ্ছে 3। এফ এর মান কত ভাইয়া? এফ এর মান হচ্ছে 96500 ডিভাইডেড বাই, যেহেতু অরামের ইয়া কত, অরাম বলতেছে, হ্যাঁ অরামের এম কত? অরামের এম হচ্ছে ভাইয়া 197, তাহলে এটা আসবে 197। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে 10 × 60, তাহলে পুরাটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার। যে মানটা কত আসে ভাইয়া আমি জানি না। 3.218। বুঝছো? ক্লাসে সবাই বুঝছো ম্যাথটা? এই জায়গায় জাস্ট একটা জিনিসই ব্যতিক্রম আসছে, আমরা এতক্ষণ বলে দিচ্ছিলাম যে কতটুকু দ্রবীভূত হচ্ছে বা কতটুকু জমা হচ্ছে, বাট এক্ষেত্রে ওরা বলছে 10 মিনিট পর ক্যাথোডের ভর 1.314 গ্রাম বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়া মানে অ্যাকচুয়ালি নতুন কইরা ক্যাথোডে কতটুকু জমা হয়েছে আমাদের ডাব্লিউ এর মান দিয়ে দিছে অ্যাকচুয়ালি। আশা করি এটা কারো প্রবলেম হবে না, আশা তো করতেই পারি। তোমাদের কোশ্চেন ব্যাংকের 80% সলভ হয়ে যাচ্ছে, আর বাকি সব মান বসানোর ম্যাথ। তুমি খালি কোশ্চেন খুলবা আর দেখবা মান বসানোর ম্যাথ। আচ্ছা, ফ্যারাডের দ্বিতীয় সূত্র পড়ি, অনেকক্ষণ ম্যাথ করছি, একটু দ্বিতীয় সূত্র পড়ি। আচ্ছা, আজকে যা যা ম্যাথ করাইলাম, টাইপ কত? টাইপ 3 করাইলাম, ওই যে H2 অ্যাসিড মিশ্রিত পানি, গার্বেজ ভ্যালু। দেন টাইপ 4 করাইলাম, টাইপ 4 এর পরে টাইপ 5 করাইলাম। কারো কোনো ঝামেলা আছে? আর র্যান্ডম একটা ম্যাথ দিলাম, আজকে 8টা মতো ম্যাথ হয়ে গেছে। সবই একই ম্যাথ, W = MIT বাই EF। তোমার জাজ করতে হয় এম কত, যখন জমা হয়ে কিছু একটায় পরিণত হয়, পরিণতটাই হচ্ছে এম। কিছু কিছু জায়গায় তোমার ই এরটা জাজ করতে হয়, আর কিছু কিছু জায়গায় তোমার কিউ এর মান দিয়ে জাজ করতে হয়। সবার কাছে ক্লিয়ার? ভাঙা করার ক্ষেত্রে তড়িৎ ব্যয় হয়, এটা বলে কি ইউজ করব না? তড়িৎ ব্যয় হয় বললে কিউ ইউজ করবা। অ্যাকচুয়ালি তড়িৎ ব্যয় হওয়া মানে আসলে বলতে চাচ্ছে কতটুকু চার্জ দিয়ে তুমি ওইটা ভাঙতেছো বা গড়তেছো। আর বুয়েটে যদি এই ম্যাথটা আসে, তুমি একটু ছোট করে চিত্রটা আঁকাই দিলে বেটার, বাম পাশে যে আমি যেরকম আঁকছি, তাহলে আর একটু ক্লিয়ার হয়। মানে এতটুকু করবা বুয়েটে আসলে, ধরো জায়গা যতটুকু দিবে 3 ভাগে ভাগ করে, বাম পাশে চিত্র এঁকে ইনফরমেশন লিখবা, ডান পাশে জাস্ট ফর্মুলা বসায় দিবা। আর এই সব ম্যাথই আসবে, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইজি ম্যাথ আসে। আচ্ছা, আসো আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যাই। আমাদের আর 3টা টাইপের ম্যাথ বাকি ফ্যারাডের দ্বিতীয় সূত্রের পরে। সবাই দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এই রাহুল আসো, তুমি কি সলভ করতেছো নাকি খালি দেখতাছো? তোমার পরীক্ষা কবে? কি কি আছে জানি? আচ্ছা ঠিক আছে, ভালো করে দিও কিন্তু। আচ্ছা দেখো দ্বিতীয় সূত্র। আচ্ছা, প্রথম সূত্র কেউ বলো তো আমার মুখস্থ, দেখি পড়াশোনার কি অবস্থা। বলো পড়াশোনার কি অবস্থা দেখি। একজনও পারে না ক্লাসের মধ্যে। কিরে দেখা বলতে পারতাছো না? বলো
হ্যাঁ নিজের মতো করে বলি দ্রবীভূত পদার্থের পরিমাণ চার্জের সমানুপাতিক, এইটুকু মনে আছে। এই পড়তে হবে তো, এটা কি ছিল? হচ্ছিল গিয়ে যে কিউ সমানুপাতিক, সরি ডাব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ তোমার দ্রবীভূত বা জমাকৃত পদার্থের পরিমাণটা প্রবাহিত চার্জের সমানুপাতিক। বেসিক লাইনটা বললেই তো হবে। আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা কি একটা পাত্র ইউজ করছিলাম, মনে আছে? একটা পাত্র ইউজ করছিলাম। আর একটা পাত্র ইউজ করা মানে কি অ্যাকচুয়ালি তোমার একটা পদার্থ ইউজ করা মানে কি কোন জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যায়? জেড কনস্ট্যান্ট হয়ে যায় না? আচ্ছা, এইবার দ্বিতীয় সূত্র সেম, ডাব্লিউ সমানুপাতিক জেড কিউ, বাট বাংলা কথা ভিন্ন। মানে বাংলা কথা বলতে এবার আমরা ভিন্ন ভিন্ন পাত্র ইউজ করব। তো সবাই একটু লেখো, আগে সূত্রটা লেখো। দেখো, যদি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে একই পরিমাণ চার্জ প্রবাহিত করা হয়, তবে তাহলে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে একই পরিমাণ চার্জ প্রবাহিত করা হয়, তাহলে তড়িৎ দ্বারে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ হবে তাদের নিজ নিজ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তার মানে বলছে যদি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে একই পরিমাণ চার্জ প্রবাহিত করা হয়, তবে তড়িৎ দ্বারে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ হবে তাদের নিজ নিজ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। মানে সিম্পলি ওরা বলতে চাইছে যে এবার আর একটা পদার্থ একটা পাত্র হবে না, এবার ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য হবে। ধরো আমার এই জায়গায় একটা তড়িৎ বিশ্লেষ্য হবে, এই জায়গায় একটা তড়িৎ বিশ্লেষ্য, আমার এই জায়গায় একটা তড়িৎ বিশ্লেষ্য, মানে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য ইউজ করতেছি। ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমার এরকম যে জিনিসটা আছে সেটা ইউজ করতেছি, এবং এটার মধ্যে হচ্ছে এবার কি সেম রাখতেছি, কিউ সেম রাখতেছি, প্রত্যেকের কিউ সেম রাখতেছি। ধরো আমি এই জায়গায় Q1 দিলাম, Q2 দিলাম, Q3 দিলাম, তাহলে অ্যাকচুয়ালি আমার এটা ধরো ম্যাগনেসিয়াম দিলাম, এই জায়গায় সোডিয়াম দিলাম, এই জায়গায় অ্যালুমিনিয়াম দিলাম, তাহলে আমার অ্যাকচুয়ালি কিউ কনস্ট্যান্ট, তার মানে কিউ হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে Q1 ইজ ইকুয়ালস টু Q2 ইজ ইকুয়ালস টু Q3, তার মানে প্রত্যেকটা কিউ আমার কনস্ট্যান্ট। তাহলে যে জমাকৃত বা দ্রবীভূত, যখন তোমার দ্রবীভূত হবে তখন জারণ হয়, অ্যাকচুয়ালি জারণ হওয়া মানে দ্রবীভূত হওয়া, আর যখন বিজারণ হবে তখন জমা হবে। তখন আমার অ্যাকচুয়ালি বলছে তাদের নিজ নিজ, দেখো ম্যাগনেসিয়ামের Z1, এটার ক্ষেত্রে Z2, এটার ক্ষেত্রে Z3, তিনটা পাত্রের Z1 ইজ নট ইকুয়ালস টু Z2 ইজ নট ইকুয়ালস টু Z3, কারণ তিনটা পাত্রে ভিন্ন ভিন্ন পদার্থ, ভিন্ন ভিন্ন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি এবার বলতে পারি ডাব্লু সমানুপাতিক তাদের চার্জ আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। এবার আমার একটা সমানুপাতিক ধ্রুবক, আমার সমানুপাতিক ধ্রুবক যেহেতু এখানে কিউ কনস্ট্যান্ট হচ্ছে, তার জন্য কিউ জেড, তার মানে ডাব্লু ইজ ইকুয়ালস টু জেড কিউ। দিন শেষে ফর্মুলা একই আসবে, বাট অ্যাকচুয়ালি থিমটা আলাদা। ভাইয়া বলো, এখানে সংজ্ঞায় একই সময় বলা উচিত হবে না? কোনটা? এই যে যখন দ্বিতীয় সূত্র যে লিখছে, যে যদি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে একই সময় টাইম মতো, হ্যাঁ এটা বলতে পারো, একই কথা, সমস্যা নেই। বইয়ে দেখো তো একই সময় কথাটা উল্লেখ আছে নাকি, সমস্যা নেই।
তড়িৎ প্রবাহ ডিফারেন্ট হলে তো সময় ভিন্ন হবে, মানে চার্জ সমান করার জন্য। বুঝি নাই। তার মানে তিনটা কেসে আমি কিউ সমান রাখতে যাচ্ছি, কিন্তু আই ডিফারেন্ট হলো, তখন তো আমার টি দিয়ে ব্যালেন্স করতে হবে না? হ্যাঁ হ্যাঁ তাই তো ভিন্ন সময়ও তো হইতে পারে। ও হ্যাঁ, ও বলতে হ্যাঁ বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ যে ভিন্ন সময় হতে পারে। হ্যাঁ, একই সময় কথাটা লেখো না, থাক। একই পরিমাণ চার্জ প্রবাহিত। তোমাদের বই এখন কি আছে জানি না, আমাদের বই এটা ছিল। শুনো, কিউ আর ইয়া কিন্তু সেম না। একই পরিমাণ চার্জের ফ্লো হইতে হবে। হ্যাঁ মেইন কথাটা কি একই পরিমাণ চার্জের ফ্লো হইতে হবে হ্যাঁ, নাকি একই একই পরিমাণ পরিমাণ চার্জ কারেন্ট? প্রবাহিত হবে। ধরো 300 কুলম চার্জ প্রবাহিত হবে, তখন 300 কুলম চার্জ মানে তো অ্যাকচুয়ালি কিউ ইজ ইকুয়ালস টু আইটি। আমি কোন ক্ষেত্রে তোমার ধরো 7 অ্যাম্পিয়ার 1 ঘন্টা চালনা করছি, আরেকবার ক্ষেত্রে 70 অ্যাম্পিয়ার 10 মিনিট চালনা করছি, ভিন্ন হবে কিন্তু অ্যাকচুয়ালি। মানে টি সেম না, চার্জটা সেম হইতে হবে। অনিরুদ্ধ, চার্জটা সেম হইতে হবে। আচ্ছা ভাইয়া, আচ্ছা মানে ওইভাবে ব্যালেন্সড হয়ে যাবে আই আর হ্যাঁ টি। হ্যাঁ, মানে ব্যালেন্স হয়ে যাবে বলতে তোমার চার্জটা সেম রাখতে হবে। ওই কিউ ইজ ইকুয়ালস টু আইটি বিলাইলে ধরো অনেক সময় টি দিয়ে আর কি একটা হ্যাঁ আরেকটার ভাই সাথে বুঝতে ইয়া হয়ে পারছি, যায়। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে ওকে, তুলছো সবাই? একটা কোশ্চেন আসে যে একাধিক তড়িৎ বিশ্লেষ্য হইলে ফ্যারাডের সূত্র প্রযোজ্য কিনা। উত্তর কি হবে বলতো? হবে। হ্যাঁ হ্যাঁ, প্রযোজ্য। কোন সূত্র প্রযোজ্য হবে? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র প্রযোজ্য হবে। আচ্ছা, আসো আমরা আগাই। সবাই এই পর্যন্ত তুলছো? এটা বুঝতে কারো ঝামেলা আছে? আমি একটা ম্যাথ করাবো, এইটা এসএসসি তে আসবে। এই এসএসসি তে বলো তোমাদের কলেজে যদি কোশ্চেন কঠিন করতে চায় হয়তো দিবে না, বাট যদি কোশ্চেন ইজি করে তাহলে এই কোশ্চেনটাই আসবে। একদম ঠান্ডা মাথায় পুরাটা করাই দিব, নিজেরা বুঝবা। কোথায় পোলাপাইন ভুল করে এটা বলে দিব, আর কোন প্রসেসে করা যাবে না ওটাও বলে দিব। সবাই একটু তুলো, আমরা আগাই। হাতের লেখা অনেক বেটার হয়েছে, আগে যে আইপ্যাড হাতের লেখা অনেক তড়িৎ কষ্ট ছিল। রাসায়নিক তুল্যাঙ্ক এটা কি? হ্যাঁ, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তো কালকে পড়াইছি। ভাইয়া গত ক্লাস করে নাই। এই তাহলে তুমি রেকর্ড দেখে নিও, আমরা এইটাই সংজ্ঞা সহ অনেক সময় নিয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে। আগাবো? আচ্ছা আগাই আসো। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে যদি বলে বোর্ডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর বোর্ড, 5 স্টার কোশ্চেন। তোমাদের আজকে ফিজিক্স ক্লাস ছিল নাকি? ভাই আজকে তো পড়ানোর ডেট ছিল ভাই, পরে কিছু লিখেন নাই। ভাই মেমে টেনশনে আছে। কেন? অরিন্দম শুভকামনা জানাইছে ভাইয়া। আর বললো না ভাই, দেখা যাবে উনি উনার মতে 80% কেমিস্ট্রি ভুল পড়াইতেছে। বই বাইর করছে ভাইয়া আজকে 9-10 এর জন্য একটা বই, দুইটা বই বাইর করছে। কে উনি? হ্যাঁ ভাইয়া। ওরে বাবা,
আগে আমার একটা ছোট্ট কোশ্চেন অ্যান্সার দাও তো, এটা অনেকবার আসছে, এটা 5 স্টার 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 স্টার। আচ্ছা আমার একটা কোশ্চেন অ্যান্সার দাও তো, যে ঘনমাত্রা কি কখনো যোগ বিয়োগ করা যায়? না তো না, কেন যায় না? করা যায় না। কারণ ঘনমাত্রার বেসিক লাইনটা কি বলে? ঘনমাত্রার বেসিক লাইনটা বলে যে দ্রবণের পার লিটারে কত মোল বিদ্যমান, তাইলে তুমি একটা বেশি ঘনমাত্রা আর একটা কম ঘনমাত্রা যোগ করলে যে যোগ বিয়োগ করে যে মান আসবে আর ফাইনালের পার লিটারের মধ্যে ততটুকু মোল সংখ্যা থাকবে এরকম কিন্তু কিছু নাই। এর জন্য ঘনমাত্রা রাশি কখনো যোগ করা যায় না। যোগ করা যায় মোল সংখ্যা, যে টোটাল মোল সংখ্যা কত যোগ করা বুঝি যায়। নাই আরেকবার বললাম আমি এই জিনিসটা চ্যাপ্টার, ওদেরকে চ্যাপ্টার 4 পড়ানোর সময় মনে একদিন বলছিলাম, ধরো আমার কাছে একটা শরবত আছে, এটা বাইরের টপিকস, শরবতটা 5 মোলারের শরবত, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে পার লিটারে 5 মোল করে আছে, কারণ S is equals to N by V না। বেসিকটা কি বলে যে 1 লিটারের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে সেটাকেই বলে তার ঘনমাত্রা। তার মানে পার লিটারে কত মোল করে আছে, তাহলে 5 মোলার মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এই দ্রবণটার মধ্যে পার লিটারের মধ্যে তোমার 5 মোল করে বিদ্যমান আছে, এটাই বুঝাচ্ছি। বুঝতে পারছো? আর আরেকটা জিনিসের মধ্যে ধরো 1 মোলার, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? পার লিটারের মধ্যে 1 মোল করে আছে। কোনো ঝামেলা আছে এটার মধ্যে? নাই। এখন তুমি এটারে যোগ করলা ঘনমাত্রা বললা যে ভাইয়া ঘনমাত্রা আসে 1 মোলার প্লাস 5 মোলার, মানে একটা 6 মোলার। ব্যাপারটা এরকম ভাবে কাজ করে না, ঘনমাত্রা অ্যাকচুয়ালি যোগ করা যায় না। যোগ করতে পারবা মোল সংখ্যা, যোগ করতে পারবা আয়তন, ওকে? ঘনমাত্রা কখনো ডিরেক্টলি যোগ করা যায় না। এটা একটা বেসিক কথাবার্তা বললাম আর কি। মানে তোমার একটা ঘন শরবত আর একটা পাতলা শরবত যোগ করে যেটা আসবে ওটা অ্যাকচুয়ালি দুইটা যোগফল না, ওইটা আসলে ওই অবস্থায় ও পার লিটারে কতটুকু আছে সেইটা। বুঝছো? লৌহকরণ সূত্র। হ্যাঁ, লৌহকরণের সূত্রের মতো। আচ্ছা এদিকে আসো, দেখো আয়তন কি চেঞ্জ হবে না? কোনটার? মানে যখন ইসে অ্যানোড ক্যাথোডে কোনো জমা হবে। হ্যাঁ চেঞ্জ হবে, এইটাই পড়াচ্ছি। দেখো বলছে 0.5 লিটার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলো, দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত? আমাকে একটা জিনিস বলো, যখন কিচ্ছু ছিল না, আমি একটা বেসিক বোঝাচ্ছি, ম্যাথ করাচ্ছি না। যখন কিচ্ছু ছিল না, ধরো কোনো মেশিন ছিল না, একটা পাত্র ছিল, এই পাত্রের আয়তন ছিল হচ্ছে 0.5 লিটার আর ঘনমাত্রা ছিল হচ্ছে 1 মোলার, তাই না? এখন ওরা এটার মধ্যে একটা মেশিন সেট করছে, মেশিনটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক মেশিন। এই মেশিন সেট করে কাজকর্ম করছে। আমাকে বলো তো, মেশিন সেট করার সাথে সাথে কিছু মোল সংখ্যা এখানে চলে যাবে না অ্যাকচুয়ালি? মানে মেশিন সেট করার পরে কি হয়েছে, ও একটা কিউ চালনা করছে, ওর একটা আই আছে, একটা টি আছে, তাহলে মেশিনটা চালনা করার পরে ওর ওই জায়গায় ভিতরের মোল সংখ্যার একটা পরিবর্তন হবে না? প্রথম ক্ষেত্রে মোল সংখ্যা যদি বের করতে চাই, বিএল ইন্টু এস দিয়ে মোল সংখ্যা বের করে ফেলতে পারবো। পরবর্তী মানে ওই যে কাজকর্ম হওয়ার সময় তোমার একটা মোল সংখ্যার চেঞ্জ হবে না এই জায়গায়, এই দ্রবণ থেকে অ্যাকচুয়ালি। বুঝছো আমি কি বলতে চাচ্ছি? এই অ্যান্সার দাও। আমি আবার বুঝাই, দেখো আমি বললাম যে প্রথমে বলছে 0.5 লিটার আর 1 মোলার একটা নিকেল নাইট্রেট দ্রবণ। তো নিকেল নাইট্রেট দ্রবণ মনে করলে একটু কি, এটার তোমার মোল সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা মোল সংখ্যা সূত্র কি জানি? N is equals to Bl into S, যার Bl এর মান হচ্ছে 0.5 লিটার আর S এর মান হচ্ছে 1 মোলার। এবার বলছে এই নিকেল নাইট্রেট দ্রবণের মধ্যে যখন বিদ্যুৎ চালনা হবে, সম্পূর্ণ কাজ কারে নিয়ে হবে? নিকেল নিয়ে হবে না। নিকেল নাইট্রেট কি আকারে ভাঙে পুরাটা বুঝাই। দেখো নিকেল নাইট্রেট কি আকারে ভাঙে? নিকেল নাইট্রেট ভাঙে হচ্ছে নিকেল 2+ যোগ 2NO3 মাইনাস। আমার তো এইদিকে কাজ নেই, আমার কি এইদিকে কাজ নাকি আমার জমা বা দ্রব ক্ষয় হওয়া সব হচ্ছে নিকেলের কাজ? নিকেলের কাজ না? বুঝছো? মানে জমা হওয়া বা দ্রবীভূত, এটাকে ওই আয়নটার কাজ নাকি নিকেল ধাতুর কাজ?
এই অ্যান্সার দাও। হ্যাঁ ভাই, নিকেল। তাহলে আলটিমেটলি কি হবে? জমা হওয়া মানে নিকেল 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে। তাহলে আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও, আমি পুরো একটা করাই, তাহলে ক্লিয়ার হবে। দেখো, শুরুতে যখন কিছু করি নাই, কোনো কাজকর্ম করি নাই, অর্থাৎ শুরুতে তোমার মোল সংখ্যা কতটুকু ছিল? মোল সংখ্যা ছিল n=VL * S, যে জায়গায় VL এর মান কত? VL এর মান হচ্ছে 0.5 লিটার, আর S এর মান কত ভাইয়া? S এর মান হচ্ছে 1। তাহলে এত মোল, তাহলে এটার মান ছিল হচ্ছে 0.5 মোল। কোনো ঝামেলা আছে? আর তড়িৎ বিশ্লেষক হওয়ার পরে, তড়িৎ বিশ্লেষণ হওয়ার সময় আমরা কি জানি? n=IT/EF, এটা আমরা জানি। এই জায়গায় I এর মান কত? এই জায়গায় I এর মান হচ্ছে 7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করছে। T এর মান কত? 1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ চালনা করছে, মানে 1.5 × 60 × 60। আর E এর মান কত? নিকেল 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হয়, তাহলে 2। আর F এর মান কত? 96500 কুলম, তাহলে এত মোল। তাহলে এটার মান আসবে ধরো 0.1958 মোল। দেখো, শুরুতে ছিল 0.5 আর 0.1958 মোল চলে গেছে, তাহলে আমার অবশিষ্ট মোল সংখ্যা কত? অবশিষ্ট মোল সংখ্যা কত? আমার 0.5 মাইনাস 0.1958 মোল, তাহলে এটা কত আসে? ধরো একটা মান আসলো, তাহলে আমাকে বলতো পাত্র কি চেঞ্জ করছি নাকি 0.5 লিটারের পাত্রেই আছে? পাত্র চেঞ্জ করছি না 0.5 লিটারের পাত্রেই আছে? হ্যাঁ, পাত্র সেম আছে। তাহলে আমার সর্বশেষ ঘনমাত্রা S = N/V, যেই এনটা মাত্র বের করছি, যেটা হচ্ছে 0.5 মাইনাস 0.1958 ডিভাইডেড বাই V এর মান কতই আছে? V এর মান 0.5ই আছে, এত মোল = এত মোল। যদি মেশিনটা চালু না করতাম তাহলে কিছু কি ক্ষয় হইতো বা যাইতো? এন এর কি কোনো পরিবর্তন হইতো? না ভাইয়া। আমি আরো একবার ক্লিয়ার করি, আমার কাছে আমি এরপরে তুলতে দিব, আমি আবার একবার ক্লিয়ার করি। 0.5 লিটার 1 মোলারের একটা নিকেল নাইট্রেট দ্রবণ আছে। দ্রবণের প্রথম মোল সংখ্যা, কিচ্ছু করার আগের মোল সংখ্যা জানতে হবে। দেন তুমি ওর মধ্যে মেশিন চালু করছো, তুমি নিকেল নাইট্রেটের মধ্যে ওরে একটা কিছু বানাচ্ছ, নিকেল 2+ থেকে তুমি জোড়া লাগাচ্ছ, তার মানে কি মোল সংখ্যা আস্তে আস্তে ওই পাত্র থেকে কমতেছে। যেই মোল সংখ্যা প্রথমে ছিল ওটা তো আর থাকবে না, কারণ ও কি করবে? দ্রবণ থেকে তোমার ওই দণ্ডে লাগতে থাকবে, তাহলে মোল সংখ্যা কমতে থাকবে। তো মেশিনের কারণে আমার মোল সংখ্যা কতটুকু আসছে এটা বের করতে হবে। তাহলে শুরুতে ছিল 0.5, আমার মেশিনের কাজকর্মের কারণে 0.1958 পরিমাণ চলে গেছে, তাহলে অবশিষ্ট মোল সংখ্যা কত? 0.5 মাইনাস 0.1958। তাহলে আমার সর্বশেষ ঘনমাত্রা কত? শুরুতে ঘনমাত্রা ছিল 1 মোলার, কিন্তু এখন কিছু মোল সংখ্যা চলে যাওয়ার কারণে আমাদের এখন অবশিষ্ট মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন হবে না? বুঝছো ভাইয়া সবাই? আয়তনের পরিবর্তন কি নগণ্য ধরে নিব? আয়তনের পরিবর্তন নগণ্য ধরবো, কারণ আমরা পাত্র একই রাখছি, তো আমরা কিছু মানে আমাদের আয়তনটা যাচ্ছে না, তো আমাদের যাচ্ছে শুধুমাত্র মোল সংখ্যা লাগতেছে, এই জায়গায় আয়তনটা তো যাচ্ছে না। বুঝছো? মোল সংখ্যা কমলো কেন? কারণ নিকেল 2+ কি ওই জায়গায় চালনা করলে দ্রবণে আলটিমেটলি তোমার দেখো কি হচ্ছে বেসিক্যালি। ভালো একটা কোশ্চেন করছে। বাড়লো না কেন, কমলো কেন? তুমি যখন এটা চালনা করবে অ্যাকচুয়ালি দ্রবণ থেকে এই জায়গায় কি নিকেল 2+ আর NO3- আছে, এটা কি আকারে ভাঙে? এ দেখো ওর কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। এটা কি আকারে ভাঙে? এটা আকারে ভাঙে না? এইটা আকারে ভাঙে?
হুম দ্রবণে কি এইটা আছে, তাহলে ও কি চাবে, ও তাড়াতাড়ি যায় ওর সাথে লেগে যেতে চাবে না, নিকেল জমা হইতে চাবে না। সবসময় মনে রাখবা যে তোমার দ্রবণে যদি নিকেল এরকম ধাতু থাকে একটা, হ্যাঁ দ্রবণেরটা চেঞ্জ হওয়ার কি আছে? লাইক এই তড়িৎদ্বারে তো এই তড়িৎদ্বার থেকে ভেঙে নিকেল মুক্ত হয়ে দ্রবণ দিয়ে চালনা করে ওই তড়িৎদ্বারে গিয়ে মানে জমা তুমি হবে। বলতে চাচ্ছ এইটা ভাঙে এইটাই যাবে, এটা বলতে চাচ্ছ? হ্যাঁ না না না, তোমার যখন তুমি চালনা করবা, তোমার কথা ঠিক আছে, বাট তুমি যখন চালনা করবা তখন এই সাইডে আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ তোমার এই জায়গায় প্রচুর পরিমাণে নিকেল 2+ আছে, তো নিকেল 2+ চাবে যে আমি যাতে এখানে চলে যাই, মানে তোমার এইটা যাইয়া যে আসবে এইটা তো হইতেই থাকবে, বাট দ্রবণের নিকেল 2+ ওর কাছে জমা হইতে থাকবে। মানে তুমি বলতে যাচ্ছ, বুঝছি, তোমার কথা হচ্ছে ভাইয়া এই সাইকেলটা কেন হচ্ছে না, এই সাইকেলটা কেন হচ্ছে না যে এইখান থেকে এইখানে, তাই না? হুম আমার কথা হচ্ছে এটা হচ্ছে, বাট এটা দিয়ে তো আমার দ্রবণ চেঞ্জ হচ্ছে না। আমার দ্রবণ চেঞ্জ হচ্ছে যদি 25টা নিকেল প্লাস দ্রবণে থাকতো, এখন হয়তো এখান থেকে 15টা চলে গেছে, 10টা আছে, তো ওই 15টা নিকেল 2+ যে ওই জায়গায় চলে যাচ্ছে, এর জন্য দ্রবণ কতটুকু তোমার আলটিমেটলি ইয়া হচ্ছে সেটা। আর এইখান থেকে যেটা ক্ষয় হয়ে আসবে ওটা তো এই জায়গায় থাকবেও না, এটা তো আবার আবার আগের জায়গায় চলেই যাবে। তার জন্য মনে রাখবা যখন দ্রবণের মধ্যে বিদ্যুৎ চালনা করা হবে তখন ওই দ্রবণে যদি কোনো আয়ন থাকে, যেমন এই আয়নটা দ্রবণে ছিল, এই আয়ন দ্রবণে থাকলেই এইটার ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, দ্রবণে মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে কিন্তু সিস্টেমে তো মোল সংখ্যা ফিক্স থাকতেছে, তাই না? সিস্টেমের মোল সংখ্যা ফিক্স বলতে হ্যাঁ, মানে ওইটা তো তোমার একটা ভাঙে আরেকটায় যায়, বাট অ্যাকচুয়ালি দ্রবণে ধরো 25টা নিকেল 2+ ছিল, বাট বিদ্যুৎ চালনা করার পরে এখন ধরো 10টা নিকেল 2+ চলে গেছে। এই যে 10টার কারণে আমার দ্রবণ আগে যতটুকু ঘন ছিল এখন আর একটু হালকা হয়ে গেছে না, ওই চেঞ্জটা আমাদের বের করতে হয় যে এখন কতটুকুতে আছে। এমন যদি হয় দ্রবণের সবই এক সময় ক্যাথোডে চলে গেছে, যেটা আসলে অ্যাকচুয়ালি পসিবল না, তার মানে দ্রবণের ঘনমাত্রা ওই সময় 0 হয়ে যেত। দেখো 1 মোলার ছিল, দেখবা যে একটু চেঞ্জের কারণে 0.67 আসে। এইটা ধরো আরো অনেকক্ষণ ধরে চালনা করলা, তুমি 7 এম্পিয়ার 1.5 আওয়ার না চলে 15 আওয়ার চালনা করলা, তাহলে দেখলে এটা 0.6 থেকে 0.3 তে আসবে। এক সময় এটা 0 হওয়া উচিত, বাট 0 হবে না, কারণ এটা বাস্তবে পসিবল না। তোমাদের এই ম্যাথটাই দেখবা অনেক জায়গায় ডাব্লু বের করে করাবে, আমি বলবো ডাব্লু বের করে কইরো না, ডাব্লু বের করার একটা প্রবলেম আছে। তোমাদের কলেজের টিচাররাও যখন করাবে, যদি ডাব্লু বের করে করতে চায় ডাব্লু বের করে কইরো না। তোমরা ফার্স্টের মোল সংখ্যা বের করবা যখন কিচ্ছু হয় নাই, দেন ওই n = ITF দিয়া ওই কর্মের মোল সংখ্যাটা বের করবা, দেন ওই কর্ম মানে হওয়ার কারণে কিন্তু কমে গেছে, তার মানে আসলটার থেকে এই কমাটা মানে ইয়াটা বিয়োগ দিবা, দেন ফাইনালটা ডিভাইডেড বাই আগের আয়তন। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ, এই যে যদি এখানে মনে করেন এখানে তো আপনার নিকেল কার্বনেট ভেঙে 1 মোল নিকেল 2+ উৎপন্ন হয়েছে। হ্যাঁ 2 মোল হইলে কি হইতো? হ্যাঁ 2 মোল হইলে ভাই মানে ই এর মানটা কত হইতো ভাই? 2 মোল হইলে ই এর মান ওইভাবে ক্যালকুলেট করবা, এটা বলে দিছিলাম। ধরো আমার এই জায়গায় 2 নিকেল 2+ আছে, তাহলে 2 নিকেল 2+ কি করবে, অবশ্যই 2টা ইলেকট্রন ইয়া করে হবে না, তাহলে এটা কি 4টা ইলেকট্রন গ্রহণ করে 2 নিকেলে পরিণত হইতে হবে, তখন ই এর মান 4। এটা না এই ফ্যারাডের সূত্রে আসবে না, আমরা সামনের দিকে যখন যাব তখন যখন সেল পড়বো, অর্থাৎ আমাদের নেক্সট ক্লাসে হয়তো সেল স্টার্ট করবো আস্তে আস্তে, ওই সময় দেখবা এই ই এর মান সব সময় তোমার ওই সামনে সহগের উপর ডিপেন্ড করে। মানে ধরো অ্যালুমিনিয়াম, আমরা দেখলাম যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হয়, বাট মিলানোর সময় অনেক সময় 2 দেওয়া লাগে, তখন আদান প্রদান ইলেকট্রন সংখ্যা 6 হয়। তখন অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ এ পরিণত হয়, 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করে 2 অ্যালুমিনিয়াম 3+ এ পরিণত হয়। ভালো কোশ্চেন। এই জায়গায় যেহেতু 1:1:1 আছে, তাই আমরা এই জায়গায় তোমার 3ই দিছি, সরি 2ই দিছি, বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা বাকিরা বুঝছো? আমি আবারও বলি, তোমার প্রথম কাজ হবে নরমাল অবস্থায় মোল সংখ্যা, পরবর্তী কাজ হবে ওই কাজকর্ম করার কারণে কতটুকু মোল সংখ্যা চলে যাচ্ছে, তার পরবর্তী কাজ হবে যতটুকু ছিল মাইনাস যতটুকু চলে গেছে, আর তারপর লাস্টের কাজ হবে S = N/V, এখন কত মোল সংখ্যা আছে ডিভাইডেড বাই আয়তন, যেহেতু পাত্র চেঞ্জ করি নাই, নতুন পানি ঢালি নাই, তার মানে আয়তন সেম। বুঝছো? মানে দ্রবণ থেকে অটোমেটিক্যালি ওইখানে যেতে থাকবে আর ক্যাথোডে। বুঝি নাই। দ্রবণ থেকে Ni2+ নিজেই ক্যাথোডে যেতে থাকবে। হ্যাঁ ওই যে বিদ্যুৎ চালনা করার কারণে।
কিন্তু ভাই ও যে যাইতেছে ও যা ইলেকট্রন পাবে কই থেকে, মানে যেহেতু অ্যানোডের যেগুলো ভাঙতেছে ওরা হচ্ছে গিয়ে ওই ত্যাগ করা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হবে, বাট দ্রবণ থেকে যারা যাইতেছে যেটা আপনি বললেন তোমার ওই ওরা জায়গায় ইলেকট্রন পাবে। অনেক ইলেকট্রনের সাপ্লাই আছে, কারণ এটা নেগেটিভ প্রান্তের সাথে লাগানো না। তুমি যেটা বলতাছো ভাইয়া এটা বলতাছো, আমি তোমার এই জিনিসটাও ক্লিয়ার করি। ভাই আমরা এরকম ব্রাইনের ক্ষেত্রে করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমি বলি শোনো, এই যে তুমি বলতে চাচ্ছ এইটা, এই জায়গায় বাল তুমি বলতেছো যে এটা যখন ছেড়ে আসবে এই ইলেকট্রনটা যাইতাছে ওই ইলেকট্রনটা নিতেছে, বাট এটা তো আমি সোর্স অ্যাড করতেছি। আমি সোর্স অ্যাড করা মানে কিন্তু এই জায়গায় পজিটিভ এই জায়গায় নেগেটিভ, মানে এনে কোটি কোটি ইলেকট্রন আগেই আছে। ক্লিয়ার হইছো? মানে এটা তো নেগেটিভ প্রান্তের সাথে জড়িত। নেগেটিভ প্রান্তের সাথে মানে কি, এই জায়গায় অলরেডি ইলেকট্রন আছে। জি ভাই। বুঝছো? এই বাকিদের ভাইয়া একটা সমস্যা ছিল এখানে, কি আদৌ ক্ষয় হওয়ার ব্যাপার আছে? এটা খালি নরমাল তড়িৎ বিশ্লেষণ না, যেখানে অ্যানোডে অ্যানায়ন যাচ্ছে আর ক্যাথোডে মানে ধনাত্মক চার্জ ক্যাটায়ন। হ্যাঁ, ওই যে আমরা এটা শুরু থেকে তো এইটাই পড়তেছি বেসিক্যালি, যে ওই যে দুই অ্যানোডে অ্যানায়ন যাবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে, তো ক্ষয় না তো, এখানে মানে মানে যে আমরা বলতেছে বলতে চাচ্ছি ক্ষয় হওয়া। এরকম হচ্ছে বেসিক্যালি। এই যে নতুন করে এই জায়গায় আসতেছে আর কি, নিকেল জমা হচ্ছে। আচ্ছা ভাইয়া, হুম, ভাইয়া যদি মনে করেন ওই যে 2 মোল মানে Na2+ তৈরি হইতো নিকেল 2+, তাহলে ভাইয়া পুরো প্রসেসটা কিরকম হইতো? 2 মোল মানে তুমি বলতে চাচ্ছ এরকম হইতো 2 নিকেল 2+? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তাহলে এরকম হইতো, নিকেল 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে, তাহলে 2 নিকেল 2+, চারটা ইলেকট্রন গ্রহণ করে 2 নিকেলে পরিণত হবে। তখন কি 4 হইতো? মানে ইয়ের মান 4 হইতো, আর কিছুই চেঞ্জ হইতো না। না বুঝছো? ভাই, তাইলে কি মোল সংখ্যা কি ভাই ওটার সাথে 2 গুণ করতাম? ওই যে না, এন এর তুমি সাথে তো 2 গুণ বিএল ইনটু করতাম? এসি করতা, ওইটা তো অন্য জিনিস। আমি যখন n ইজ ইকুয়ালস টু আইটি বাই এফ করতাম, ওই সময় খালি এর মানটা চেঞ্জ করতাম, ও আচ্ছা ভাই, বাকি সব সেমই তো না? বাকি সব সেম, বাকি সব, তবে এটা হবে না, মানে এটা হয় না বেসিক্যালি। আচ্ছা ভাই, ভাই একটু উপরে যাবেন ভাই, একটা জিনিস তোলা বাকি ছিল। এই তাহলে আজকে আমি নেক্সট দিন আর 3টা ম্যাথ বাকি আছে, ওইটা করে আমি পরবর্তী অংশে ঢুকে যাব। একটু ম্যাথগুলা দেখো, আমার খাতায় যে ম্যাথগুলো আছে এর চেয়ে টাফ ম্যাথ নরমালি পাবা না। একটা ম্যাথ বাকি আছে, ওই ম্যাথটা একটু টাফ আছে, ওইটা করাবো। বাকি একটু বই খুলে দেখবা, সব একই ম্যাথ। তোমার অনেক জায়গায় কোশ্চেন জিজ্ঞাসা করবে ক্যাথোডের ভর কি হবে। যদি ক্যাথোডে জমা হয় তাহলে নতুন ডাব্লিউটা যোগ হবে, যদি বলে অ্যানোডের ভর কত হবে, ডাব্লিউ বের করে অ্যানোডের আসল ভর থেকে বিয়োগ দিবা। আমি এই টাইপের একটা ম্যাথ করাই দিব, তাও বলে দিচ্ছি। ধরো আমার বলে দিল অ্যানোডের ভর 5, ক্যাথোডের ভর 10, সব কাজকর্ম কইরা বললো যে অ্যানোডের নতুন ভর কত, ক্যাথোডের নতুন ভর কত। মনে রাখবা অ্যানোড ক্ষয় হয়, তাহলে ধরো আমার ডব্লিউ আসছে 3, তার মানে 5 - 3, আর ক্যাথোড গড়ে, তার মানে আমার হবে 10 - +3। আমি এটা করাবো এই টাইপের একটা ম্যাথ, তো আমি বলে দিলাম। আর বই খুলবা, বই খুলে জাস্ট ম্যাথগুলা ক্যালকুলেশন করবা, একদম ইজি জিনিস দেখবা যে সবগুলো অলরেডি করে ফেলছি আমরা। টাইপ 6 না, টাইপ 8 পর্যন্ত একটু ভাই নিচে যাবেন একটু। আর কালকে ইনশাল্লাহ ক্লাস নিতে পারি, কালকে নিলেও এরকম টাইমই নিব। আর এই উইকে বুধবারে ক্লাস হবেই। আচ্ছা ভাই, আমার বাল্বের ওইটা কি বললেন? কি? ওই যে বাল্ব দেখায়া তুমি ওইটা হচ্ছে তোমার এইটা একটু অপেক্ষা করো, মানে এইটা আমাদের পরবর্তী সেল। এই যে এইটা, যে তখন আর আমরা কিছু কানেকশন দিই না, তখন আমরা রাসায়নিক দিয়ে আর কি বিদ্যুৎ উৎপন্ন করি। আর আমরা এটা এখন গ্যালভানিক কোষ না? হ্যাঁ, আর আমরা এখন করতেছি তড়িৎ উৎপন্ন হবে। বিদ্যুৎ দিয়ে রাসায়নিক। তাই ইলেকট্রন এখন আমার অজস্র আছে। আর তুমি যেটা বললা ওইটার ক্ষেত্রে আমার যতটা ছাইরা ইলেকট্রন জমা হয়ে ঘুরতে যাওয়ার সময় রাস্তায় কারেন্টটা জ্বালায় যায় আর কি। এই কি বলে, ওর নাম কি, রাহুল, তুমি এটা আপলোড করে দিও, ওকে? আর সিরিয়াল বাই নামটা লিখে দিও পারলে একটু, যে ইলেকট্রোকেমিস্ট্রি 1, ইলেকট্রোকেমিস্ট্রি 2, আজকে ইলেকট্রোকেমিস্ট্রি 3।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। তুলছো সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।